এত অল্প সময়ের ভিতরে চারিপাশ দিয়ে আপনার মানে ছাত্রলীগরা এসে আক্রমণ করছে যে কোনো দিকে মানে কোন দিকে ছুটবো এরকম কোনো তাল নেই। সরাসরি র্যাব আপনাদের মানে আমাদের উপর আক্রমণ শুরু করছে। সাথে সাথে আমাদের সামনেই দুইজন ভাই ঘিলু উড়ে গেছে, একদম সামনেই ডেট। অনেকে আহত হয়েছে। মেয়ে মানুষ বা মহিলা আপদমস্তক বোরকা পরা বা ইত্যাদি, তারা বাড়ির থেকে আপনার সিএনজিতে করে করে এরকম পানি, খাদ্য, মুড়ি, তারপরে মানে যত রকম খাদ্য দরকার অর্থাৎ খাবার, তারা আমাদেরকে সরবরাহ করছে অজ্ঞাত। লক্ষ প্রাণের নজরানা চাই, একসাথে হোক শেষ লড়াই, শেষ বিদায়ের ঘণ্টা বাজুক, দেশ ছেড়ে যাক শেখ কসাই। আচ্ছা, আমরা দেখছি যে অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে, আবার মানবাধিকার কার্যালয় বা তাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আবার তারা অংশগ্রহণ করছে। এ নিয়ে কি বলবেন? শুনবো না আর তোমার মুখে পানি লাগবে পানি, সৎ সাহসের ছেলে তুমি, সারা বাংলা জানি। দর্শক, হাজারো মুগ্ধ এবং সাইদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ, জুলাই অভ্যুত্থান পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কিন্তু জীবন বাজি রেখে এই বাংলাদেশ যারা আমাদের উপহার দিয়েছে তাদের মধ্যে ইসলামপন্থীদের ভূমিকা অনেক বেশি, কিন্তু তাদের অনেকের ইতিহাস আমরা জানি না। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মাজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাগফুর এজাজ। আমরা তার মুখ থেকে শুনবো জুলাই অভ্যুত্থানের কাহিনী, জানবো জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের চাওয়া পাওয়া কতটা বাস্তবায়িত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মাগফুর এজাজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের 10 দিককে সময় দেওয়ার জন্য। জি, শুক্রিয়া। আমিও আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা, আমরা জেনেছি আপনি জুলাই অভ্যুত্থানের সময় রামপুরা, সায়েন্স ল্যাব, এরপরে হচ্ছে শাহবাগ, মোহাম্মদপুর, বসিলা বিভিন্ন জায়গায় আন্দোলনে ছিলেন। তো ওই জায়গাগুলোতে আন্দোলনের পরিস্থিতি, মাঠের পরিস্থিতি কেমন দেখেছেন? ছাত্রদের মধ্যে বা জনগণের মধ্যে কিরকম একটা অবস্থা ছিল বা কেমন কেটেছে দিনগুলো? ধন্যবাদ, অনেক সুন্দর প্রশ্ন করছেন। শুরুতে আমি দর্শক শ্রোতাকে 10 দিকের আজকের এই আয়োজন দেখার এবং শোনার জন্য অনুরোধ করব এবং সকলকে শেয়ার করার অনুরোধ করব। তো আমি চলে যাচ্ছি আমার আলোচনায়। আমার আন্দোলনের সূচনা ছিল হলো 10 তারিখ, অর্থাৎ রামপুরা বাংলা ব্লকেটে আমার অংশগ্রহণের মাধ্যমে এই জুলাই আন্দোলনের সাথে আমার সম্পৃক্ত হওয়া। আমরা জানি যে এই জুলাই আন্দোলনের সূচনা জুনের শেষ দিক থেকে অর্থাৎ কুরবানির ঈদের আগ থেকেই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী আস্তে আস্তে একটা সবাই প্রথমে আন্দোলনটাকে ওইভাবে নেয়নি, কিন্তু যখন একটা পর্যায়ে গেছে ঈদের পরবর্তী সময় এসে আন্দোলনটা আসলে একটা বড় আকার ধারণ করে। তো 10 তারিখে সারা বাংলা ব্লকেটে ডাক দেয়। তো তখন আমি মোহাম্মদপুর থেকে আমি আমাদের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন, বায়তুল মাল সম্পাদক, প্রচার বিভাগের সম্পাদক সহ এবং ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটির অন্যান্য দায়িত্বশীল সহ আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওখানে আমরা অংশগ্রহণ করি বাংলা ব্লকেট। তো আমরা যখন বাংলা ব্লকেট অংশগ্রহণে শুরুতে আমরা যাই, তো আমরা দেখি কিছু শিক্ষার্থী অর্থাৎ গেটের সামনে অল্প কিছু শিক্ষার্থী, সর্বোচ্চ গেলে ওখানে 30 থেকে 35 জন হবে, এর থেকে হয়তো কিছুটা বেশি হবে বা এরকমই। আমরা প্রথমে গেটে অবস্থান করি, ওখানে পুলিশ আমাদেরকে ঘেরাও করে, পরে ওখান থেকে আস্তে আস্তে এসে আমরা রাস্তা ব্লকেট করি। তো দেখা যাচ্ছে ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি ব্লকেট থাকে একদম সন্ধ্যা পর্যন্ত, সকাল 10টা থেকে। কি 30 জন ছিলেন না পরে যুক্ত হয়েছে? এরপর আমরা যখন 30 থেকে 35 জন, দেখা যাচ্ছে আস্তে 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 এই আন্দোলনের সাথে অনেকেই সম্পৃক্ত হচ্ছে। শিক্ষার্থীরা যারা যাতায়াত করতেছে তারাও এসে এখানে অবস্থান, যখন তারা দেখছে আমাদের আন্দোলনের দাবিগুলো যৌক্তিক, তখন তারা এসে এখানে অংশগ্রহণ করছে। তখন আমাদের কেন্দ্রীয় সভাপতি উনি উদ্দীপনামূলক বক্তব্য দেয়, সবাই বক্তব্য দিচ্ছে, স্লোগান হচ্ছে। তখন আমার মনে আছে আমি একটা নতুন পাঞ্জাবি, মানে একদম ঢাকাতে এসে প্রথম পাঞ্জাবিটা আমি ঢাকা থেকে বানাইছি, ওইটা পরে আমি ওই দিন আন্দোলনে গেছি। আমি জানতাম না যে আন্দোলনটার কি। পরে সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার মানে আমি তো কোনোদিন আর্ট করিনি, রঙও করিনি, রাস্তার রং কিনে নিয়ে আসা হয়েছে, এরপরে দেখা যাচ্ছে আর্ট করছি। তখন ওই যে প্রশ্ন ফাঁসের কাহিনীটাও ঘটছিল, মনে আছে হয়তো ওই দিন, ওই যে এক মুরব্বীর মাধ্যমে। তখন ওইখানে আমরা লিখছিলাম যে একে তো কোটার বাস, এর উপরে প্রশ্ন ফাঁস, এই সহ নানাবিধ কোটার বিষয়ে আমরা রাস্তাতে অঙ্কন করছিলাম। এরপর অঙ্কন আপনার এটাই হলো মানে আমার মানে এই ধরনের আমার প্রথম অঙ্কন। যা হোক, এটা হলো আমার রামপুরার। এখানে আমি সন্ধ্যা পর্যন্ত থাকার পরে প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ওখান থেকে মুভ করে আমরা পল্টনের দিকে চলে আসি। পল্টনে এসে এখানে বিভিন্ন অঙ্গনের ছাত্র নেতৃবৃন্দের সাথে আমরা একটা অফিসে বৈঠক করি, অর্থাৎ এই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বা মানে কেমন হওয়া দরকার, সামনে আমাদেরকে কি ভূমিকা রাখা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখা যাচ্ছে আলাপ আলোচনা করি, লম্বা আলোচনার এক পর্যায়ে যে ওই সময় আমরা এসেও দেখি যে পল্টন ব্লকেট অর্থাৎ সারা ঢাকা এবং ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চলগুলো ব্লকেট হয়ে আছে। এভাবে হলো আমার 10 তারিখের আন্দোলন ছিল। এরপরে হলো আমরা ধাপে ধাপে আন্দোলন করছি মোহাম্মদপুরে। এরপরে যখন 18 তারিখ হয়, 18 তারিখ আসার পরে সায়েন্স ল্যাব, ধানমন্ডি এই অঞ্চলগুলো অনেক উত্তপ্ত।
তখন আন্দোলন তো আস্তে আস্তে উত্তপ্ততার দিকেই যায়। তো দেখা যাচ্ছে আপনার ধানমন্ডি এবং সায়েন্স ল্যাবে একদিকে পুলিশের ধাওয়া, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ, অপরদিকে আমরা মানে মোহাম্মদপুর থেকে তো জানেন মোহাম্মদপুর ঢাকা একটু বাইরের অঞ্চল, এখান থেকে ঢাকায় ঢোকাটা একটু কঠিন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছাত্রলীগ চেক করতেছে, যুবলীগরা চেক করতেছে, তারা মোবাইলেও যদি কোনো স্ট্যাটাস পায় সেটা ধরেও মানে বিভিন্ন আমাদেরকে মেসাকার করার চেষ্টা করতেছে। তো এক পর্যায়ে আমরা দেখা যাচ্ছে 18 তারিখে আমরা সায়েন্স ল্যাবে এবং ধানমন্ডিতে আমরা আন্দোলনে সম্পৃক্ত, এবং সমস্ত আন্দোলন কর্মীদের ভিতরে আমরা পানি, ফার্স্ট এইড এবং বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা বিতরণ করতেছি। তো বিতরণও করতেছি, আন্দোলনও হচ্ছে, পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, অপরদিকে আপনার ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। একবার তারা ধাওয়া দেয়, আমরা ধাওয়া দিই, রাস্তার থেকে আমরা কি করব, আমাদের হাতে কিছুই নেই, আমরা নিরস্ত্র অবস্থায় আসছি। এখন তাদের সাথে মোকাবেলা করার মাধ্যম কি? ছাত্রলীগ, তারপরে আপনার যুবলীগ, তারা দেখাচ্ছে অস্ত্র, তারপরে চাপাতি ইত্যাদি তারা নিয়ে আসছে। আর আমরা তখন করছি কি, আমাদের হাতে যেটা ছিল, অর্থাৎ আমরা রাস্তার থেকে ইয়েগুলো খুলে, অর্থাৎ যে ব্যারিকেডগুলো খুলে খুলে ওইটা দিয়ে আমরা আন্দোলন করছি। তো আমার কাছে এই সায়েন্স ল্যাব এবং ধানমন্ডির আন্দোলনের সময় সব থেকে যে বিষয়টা আমাকে নাড়া দেয় বা আমার সব থেকে বিষয়, সেটা হলো আপনার যখন আমরা আন্দোলন করতেছি তখন দেখা যাচ্ছে অজ্ঞাতভাবে মেয়ে মানুষ বা মহিলা আপদমস্তক, বোরকা পরা বা ইত্যাদি, তারা বাড়ির থেকে আপনার সিএনজিতে করে করে এরকম পানি, খাদ্য, মুড়ি, তারপরে মানে যত রকম খাদ্য দরকার অর্থাৎ খাবার, তারা আমাদেরকে সরবরাহ করছে অজ্ঞাত। এরপর আমরা যখন এইগুলো আমরা আমাদের পক্ষ থেকে বিলি করতেছি, ছাত্র সংগঠনের পক্ষ থেকে বা করতেছি, তখন আমরা দেখছি যে আমাদেরকে যারা দেখছে এটা আমরা করতেছি, আমাদেরকে এসে মানুষ ডাকতেছে, ডেকে গোপনে গাপনে আমাদের হাতে টাকা তুলে দিচ্ছে, 3,000, 4,000, 5,000, অর্থাৎ আমরা আরও যেন মানে এই স্বেচ্ছাসেবী কাজ করি। মানুষের ভিতরে কি পরিমাণ ক্ষোভ ছিল আর মানুষের আন্তরিকতা কতটুকু ছিল এই আন্দোলনে, আমার ওই সময় আমার খুব আবেগ আপ্লুত, আমার চোখ দিয়ে পানি আসে ওই সময়ের কথা মনে পড়লে, যে কী পরিমাণ মানুষের আবেগ, তারা মানে শেখ হাসিনার নির্যাতনে, জুলুমে কী পরিমাণ জর্জরিত হয়েছে, যে তাদের মানে টাকা লাগুক, যাই লাগুক, তোমরা আন্দোলন চালায় যাও, এই সরকার আমরা চাই না, এই ফ্যাসিবাদ আমরা আর চাই না। নিজেরা না নামতে পারলেও অন্যদেরকে সহযোগিতা করতেছে, একটা আমার কাছে অনেক নাড়া দেয়। এরপর 19শে জুলাই যখন আসে, এই 19শে জুলাইয়ের দিন তো জানেন যে হেলিকপ্টার দিয়ে আক্রমণ হয়। তো এই 19শে জুলাইয়ের দিন ছাত্র মজলিসের পক্ষ থেকে আমি সাভারের দিকে গেছিলাম একটা প্রোগ্রাম, সকাল ভোরবেলা বের হয়ে গেছি। বের হওয়ার পরে বিভিন্ন জায়গায় গাড়ি মানে আটকানো বা পোড়ানো ছিল, তারপরে আমি অনেক কষ্ট করে গেছি। যাওয়ার পরে প্রোগ্রাম শেষ করেছি, ওই দিন শুক্রবার ছিল। তো আমার তো মনে ছিল যে হয়তো স্বাভাবিক থাকবে আজকে, এত বুঝতে পারিনি যে আন্দোলন এতটা উত্তপ্ত হবে। এরপরে যখন আমি জুমার আগ দিয়ে প্রায় 11টার আগেই আমি ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি মুভ করেছি মোহাম্মদপুরের দিকে। তো আসার পথে আমি কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার, এবং পুরো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, ঠিক আছে। একদিক দিয়ে ছাত্রলীগ, আবার বোঝাও যাচ্ছে না কারা ছাত্র কারা ছাত্রলীগ, আমি কোন পক্ষ নেব। রাস্তায় পথচারীরা হেঁটে হেঁটে, আমি প্রায় ওই দিন 15 মাইলের উপরে, অর্থাৎ আমি হাঁটছি হেঁটে হেঁটে এই গাবতলী আসার চেষ্টা করছি। যাই হোক, ছোটো একটা পরে এক শেষ মুহূর্তে এসে আমি গাড়ি পাইছিলাম, ওটাই করে আমার মানে জীবনে একটা ভয় নিয়ে আমি আসছি। আবার আশাও লাগবে, আমি তো চিনিও না, আবার ফোন নেটওয়ার্কও বন্ধ, আমি যে যোগাযোগ করবো কারোর সাথে কীভাবে কী করবো, আমি আবার চিনিও না, ওইদিকে নতুন গেছি। যাই হোক, ওখান থেকে আসছি, আসার পরে কোনো রকমভাবে আমি এই গাবতলী এখানে আসছি। আসার পরে এখানে জুমার নামাজটা আদায় করছি, আদায় করে এখান থেকে আবার একটা ইজি বাইকে করে মোহাম্মদপুর আসার চেষ্টা করছি। মোহাম্মদপুর আসার পথে ওখানে যুবলীগের যে মানে আপনার কার্যালয়, এখানে আপনার বড় বড় রামদা ইত্যাদি নিয়ে তারা দাঁড়ায় আছে, এখানে আপনার করতেছে। তো তখন হলো আমি কি করব, আমি তো মোহাম্মদপুর কার্যালয়, মোহাম্মদপুর না, এটা হলো আপনার মোহাম্মদপুরের এই সাইডটা, অর্থাৎ যে রোডটা পড়ছে আপনার গাবতলী যাইতে, এই রোডেই ওদের যে কার্যালয়টা রাস্তার উপরে, এখানে তারা অনেক লোক এরকম ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে। এখন স্বাভাবিকভাবেই হুজুরদের দেখলে তো অ্যালার্জি থাকে, আমি তখন মানে ভাবতেছি যে আমি কি করব, যে এখন যদি আমি যাই আমার তো যাওয়াও লাগবে, আবার যাইতে গেলে যদি এরা আমার ধরে তখন তো স্বাভাবিকভাবে মানে কী করবে তার কোনো ঠিক নেই, মানে একটা আতঙ্কের দিন ছিল। তো যখন আমি আসতেছি, আসার পথে তখন আমি একটা করলাম যে আমি টুপি খুলে, আমার চুল আরও লম্বা ছিল, মানে পাগলের একটা বেশ মতো ধরে আমি ওখান থেকে আসছি আর কি। এটাই আসার পরে মোহাম্মদপুরে যখন আসছি 3 রাস্তার মোড়ে আসার পরে, ওখানে তো আপনার চতুর্দিক দিয়ে রাস্তা, একটা গেছে আপনার সদরঘাটের দিকে, একটা গেছে ঢাকার ভিতর ধানমন্ডির দিকে, এরপরে গাবতলী, আর একটা হলো বসিলার দিকে। এই 4 রাস্তার মোড়ে যখন আমি আসছি, আসার পরে আপনার দেখি চতুর্দিক দিয়ে মিছিল আসতেছে, অর্থাৎ জুমার নামাজও শেষ, জুমার নামাজের পর স্বাভাবিকভাবে আন্দোলনটা সব জায়গায় হয়, আবার এই আন্দোলনটা ব্যাপক আন্দোলন, এর আগে গুলি করে মারছে আমাদের অনেককেই, তখন মানুষের ভিতরে খুব বিস্তর আকার ধারণ করছে। তো তখন দেখা যাচ্ছে আমরা এই মোড়ে আসছি, আসার পরে আমি হাঁটছি বললাম প্রায় 15 মাইল, আমি ক্ষুধার্ত অনেক, এত ক্ষুধার্ত আমি মানে বলতে পারবো না। এরপর আসছি, আমি মনে করছি আমি চলে যাবো মোহাম্মদপুর অফিসে, কিন্তু আসার পর অবস্থা দেখে আমার আর যাইতে মন চাচ্ছে না, আন্দোলনে থাকি, দেখি কি অবস্থা, চারিদিক দিয়ে লোক আসতেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা আসতেছে, স্কুল বা সাধারণ মানুষ,
শ্রমজীবী, তারপরে মোহাম্মদপুরতে স্বাভাবিকভাবে বেশি টুকাই বা এই শ্রেণীর মানুষ, তারা অর্থাৎ সবাই মানে সর্বশ্রেণীর আন্দোলন ছিল। আন্দোলন আসতেছে। আসার পরে আমি ওখানে দাঁড়ায় অবস্থান করতেছি, দেখতেছি মানে যখন দেখতেছি বিপুল অনেক লোক আসতেছে। আবার এখানে মোহাম্মদপুর যে আল্লাহ করিম মসজিদের এখানে থানার যে পুলিশরা এখানে অবস্থান করতেছে। তো আসার পরে আর ওই দিন তো সারা বাংলাদেশটা একটা মানে মানে ওই দিন কেন ম্যাসাকার হইলো, অর্থাৎ মানে আক্রমণ কেন করছে কারণ হলো ওই দিন মানে সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আন্দোলনটা। অর্থাৎ সারা দেশের প্রত্যেকটা অঞ্চল যেখান থেকে গণভবন বা আপনার মানে সংসদের দিকে ঢোকার যতগুলো গতি মানে রাস্তা আছে, সব রাস্তাগুলো আর কি মানে একটা মানে বিশাল আন্দোলনের একটা কেন্দ্র হয়ে আছে। কোনোরকমভাবে যদি এই আন্দোলনটা মানে কোনোভাবে যদি এই ব্যারিকেডটা ছাড়ানো যায়, চতুর্দিক দিয়ে আপনার মানে একটা পাড়ায় আর কি শেষ করে দেওয়ার একটা অবস্থা হবে। তো এই যখন অবস্থা, তখন আমার মনে আছে খুব ভালো করে, তা টিয়ারশেল মারতেছে খুব বিপুল আকারে এবং গুলিও করতেছে। তখন আমি মানে ক্ষুধার্ত হয়ে যাই হোক আমি চলে আসছি সামনের দিকে, একদম সামনের দিকে এসে আমি টুপি ইয়ে পড়া, ওখানে কিছু মানে মাদ্রাসার এগেনস্টের লোক কিছু কম, যার কারণে সাধারণ মানুষ তো তারা ভয় পাচ্ছে, কিছু আগায় কিছু মানে পিছায় এরকম। তখন আমি 2 হাত প্রসারিত করে এইভাবে আহ্বান করতে, আসেন কোনো ভয় নেই, আপনারা সবাই সামনে না আসলে তারা আমাদেরকে ধাওয়া করবে, এইভাবে সামনের দিকে ডেকে ডেকে নিয়ে গেছি। এরপর আবার যখন হামলা হয়েছে তখন আমরা স্বাভাবিকভাবে সবসময় আর কি আপনার রাস্তাতে যেহেতু টিয়ারশেলের ইসে হলে নাক মুখ বন্ধ হয়ে যায়, চোখ টোক বন্ধ হয়ে যায়, একটা বিধিখিস্তি অবস্থা। তখন আমরা ওই রাস্তাতে মানে কাঠ জ্বালাইছি, তারপরে শুকনা পাতা জ্বালায় ওটা ছ্যাঁক নিতাম। এইভাবে একটা পর্যায়ে যাওয়ার পরে মানে দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে এমন একটা পরিস্থিতি ওখানে হয়ে গেছে, গলিতেও মানুষ ঢুকে গেছে যে পুলিশ আর ওখানে পারতেছে না। তো এই অবস্থায় দেখি যে হেলিকপ্টার উপরে উঠছে। আমি স্বাভাবিকভাবে এটাই মনে করেছি, আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা হলো মনে হয় ওদেরকে রক্ষা করার জন্য, কিন্তু রক্ষা করবে আমি মনে করছি অন্য পদ্ধতিতে, কিন্তু যে ওখান থেকেও যে আক্রমণ হবে এটা আমার ধারণা হয়েছিল না। তো দেখি যে ওখান থেকে আক্রমণ শুরু হলো হেলিকপ্টার থেকে। তখন আমি কোনো একটা দোকানে আশ্রয় নিই, সেখান থেকে কিছু খাইছি কোনোরকমভাবে, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি বসিলার দিকে হাঁটা শুরু করছি। তো এরপরে যখন হেলিকপ্টার যে শুরুতে আক্রমণ শুরু করছে, তখন মানুষ আরও ব্যাপকভাবে বের হওয়া শুরু করছে, দেখতে আসতেছে, কেউ স্বাভাবিকভাবে আসতেছে। আবার যেই হেলিকপ্টার এসে ধাওয়া দেয় তখন রাস্তার উপর দিয়ে যায়, যে ওই রাস্তা সাফ করতে করতে যায়, আর এই ফাঁক দিয়ে আপনার পুলিশদেরকে আরও স্পেস করে দেয়। ঠিক আছে, এভাবে একদম বসিলা পর্যন্ত, ব্রিজ পর্যন্ত, বসিলা ব্রিজের গোড়ায় জানেন তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কেন্দ্রিক একটা বিশাল ঘাঁটি তৈরি হয়েছে, ওখানে ব্লকেট, তারা শরবত বিতরণ, নামাজ টামাজ ইত্যাদি ওখানে যাবতীয় কার্যক্রম চলতেছে, ব্লকেট। তো ওইখানে আমি যে যখন পৌঁছাইছি হেঁটে হেঁটে যে পৌঁছানোর পরে ওখানে টিন শেডের ভিতরে যে মানে পালাচ্ছি, যখন হেলিকপ্টার আসে একদম হেলিকপ্টারটা মাথার উপরে এসে ওখান থেকে ইয়ে চলতেছে, মনে হচ্ছে যে একটা শত্রু কবলিত এলাকায় তারা হামলা করছে। সবার ভিতরে একই কথা, এটা কি মানে ফিলিস্তিন, এটা কি গাজা, মানে যে আমরা কি পরাধীন জাতি, বা আমরা কি এরকম যে আমাদের উপরে এভাবে একটা দেশের সরকার সেই দেশের জনগণের উপরে এভাবে আক্রমণ করবে শুধুমাত্র ক্ষমতা টিকানোর জন্য। তখন সবার ভিতরে একটা বিস্ফোরণ, সবাই মানে যখন দেখছে ওই হেলিকপ্টারে র্যাবের, অর্থাৎ র্যাব লেখা হেলিকপ্টারে, তখন হলো আপনারা জানেন যে বসিলা ব্রিজের গোড়ায় র্যাব ক্যাম্প। তো সবার ভিতরে একটা ক্ষোভ জমছে, তোরা আমাদের একটা আস্থার জায়গা, র্যাব, পুলিশ বাটপার হইতে পারে, চোর বা ইয়ে হইতে পারে, র্যাব, সেনাবাহিনী, এদের উপর তো আস্থা জনগণের বেশি, তাদের থেকে প্রত্যাশাও বেশি। তো যখন তাদের উপর থেকে আক্রমণ হয়েছে, এরা সবাই মানে খুব বেশি রাগ হয়ে গেছে, সবাই যে আপনার র্যাব ক্যাম্প ঘেরাও করছে। যখন ঘেরাও করছে তখনই আপনার সরাসরি র্যাব আপনাদের মানে আমাদের উপর আক্রমণ শুরু করছে। সাথে সাথে আমাদের সামনেই 2 জন ভাই ঘেলু উড়ে গেছে, একদম সামনেই ডেড, অনেকে আহত হয়েছে। পরে র্যাব মানে অনেক প্রস্তুতি নিয়ে বের হয়েছে, আরও হেলিকপ্টার ওখানে আমার ওই দিনই 6 থেকে 7 বার একদম সন্ধ্যা পর্যন্ত একের পর আসছে গেছে। আবার যেই যায় তখন আমরা যে বিভিন্ন জায়গায় আশ্রয় নেই, তার বেদর মা আশ্রয় নেই, অন্য জায়গায় আশ্রয় নেই, আর এরপর আবার হেলিকপ্টার যাওয়ার সাথে আমরা আবার রাস্তার উপরে চলে আসি। এরপর এভাবে আন্দোলন সারাদিন চলার পরে আমরা তার বেতন মধ্যে বসে অনেক আলোচনা করি। তখন র্যাব মানে অলরেডি আমাদের বসিলা ব্রিজ সহ মানে যত জায়গায় আমরা আন্দোলন করতেছিলাম সব তাদের দখলে চলে গেছে ওই দিন, অর্থাৎ 19 তারিখে। তো এরকম তখন তারা ওখানেও ক্যাম্প গড়ছে, সেখানে বসছে। তো এরকম অবস্থায় 19 তারিখ চলে গেল। তো 19 তারিখের পরে আপনারা জানেন যে ম্যাসাকার হইলো, অনেক হত্যাকাণ্ড হইলো 19 তারিখে, হেলিকপ্টার আক্রমণ বা অন্যান্য নেট বন্ধ একদম। তো তখন আন্দোলনটা দেখেন সেনাবাহিনী নামায় দিচ্ছে, তখন নামানোর পরে সারা দেশ তাদের নিয়ন্ত্রণে। তখন কিন্তু আমাদের ভিতরে আলোচনা চলতেছে যে হয়তো এই হাসিনা আবার হয়তো আন্দোলনটা মানে সফলভাবে মানে করতে পারছে, বন্ধ করতে পারছে। এরকম একটা ভালোই বিরতি ছিল 19 তারিখ থেকে লম্বা একটা সময় পর্যন্ত, মানে তেমন আন্দোলন কিন্তু হয়নি, অর্থাৎ এই ম্যাসাকারের পরে আন্দোলনটা ছিল। তো আমার মনে আছে 10 তারিখ যখন আমি রামপুরা ব্লকের থেকে ফিরে আসার পর আমার ভিতরে একটা মানে এতটা ক্ষোভ ছিল শেখ হাসিনার বা
ইয়ের প্রতি আমি ওই সময় আমি তো স্বাভাবিকভাবে এমনি কাব্যপ্রেমী বা কবিতা লিখে অভ্যস্ত। তখন আমি একটা চরণ এভাবেই লিখছিলাম যে লক্ষ প্রাণের নজরানা চাই, একসাথে হোক শেষ লড়াই, শেষ বিদায়ের ঘণ্টা বাজুক, দেশ ছেড়ে যাক শেখ কসাই। এটা আমার ওই দিনের কবিতা ছিল এবং ওই দিন আমি ওইটারে আমাদের ছাত্র মজলিসের দায়িত্বশীল ওটাকে পোস্টার আকারে মানে ব্যাপক প্রচার, কিন্তু ওই সময় আসলে প্রচারের তো ফায়দা তেমন ছিল না, নেট বন্ধ, আপনার কে দেখবে এটা। যাই হোক, এইভাবে সেটা অনেক আমরা যেটাই পারছি আমাদের জায়গা থেকে লেখনের মাধ্যমে, সরাসরি অংশগ্রহণের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, তথ্য দিয়ে বা যেটা হোক, আমরা একদম শুরুর থেকেই আন্দোলনের সাথে। তো আস্তে আস্তে এরপর আমি বিভিন্ন সাংগঠনিক সফরে ময়মনসিংহ ইত্যাদি জেলাতে গেছি, যাওয়ার পরে সেখানকার পরিস্থিতিও দেখছি। আসলে একটা জায়গায় বসবো 3-4 জনে মিলে, জামালপুরে আমার ভালো মনে আছে, তো দেখতেছি যে 10 থেকে 12টা বিজিবির গাড়ি পুলিশ সহ যাচ্ছে, বসলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ বসতেও দিচ্ছে না, যে 4-5 জন বসে আলোচনা করবে এরকম সুযোগ তখন রাখেনি। তো এইভাবে গেল, যাওয়ার পরে আস্তে আস্তে আমরা আন্দোলনটা এইভাবে যখন হইতে হইতে একটা পর্যায়ে তো দেখেন সব জায়গায় আন্দোলন হচ্ছে। 3 তারিখে আমরা শহীদ মিনারে অংশগ্রহণ করছি, শহীদ মিনারে বিশাল একটা জমায়েত, শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে ঢাকার বিভিন্ন অলিগলি দিয়ে আমরা ঢুকছি। তো যাই হোক, মানে শহীদ মিনারেও সারাদিন আন্দোলন করছি, বিশাল মিছিল হয়েছে আমাদের এক জায়গায়। এরপর আমাদের ভিতরে একটা ছিল, বিশেষ করে মামুনুল হক সাহেবও বলছিলেন এবং আমরাও একটা ভাবছিলাম, সেটা হলো আমরা এই ইসলামপন্থীদেরকে স্বাভাবিকভাবে কিন্তু আমরা জানি সবসময় একটা দূরে রাখা হয়। তো আমরা দেখতেছি আন্দোলনটা তো আমরাও করতেছি, সবাই করতেছে, সবার অংশগ্রহণই হচ্ছে, কিন্তু কোনো একটা জায়গায় এমন হচ্ছে না যে মানে এক জায়গায় কেন্দ্রিক ইসলামপন্থীদের ব্যাপক একটা হচ্ছে, অল্প অল্প আমরা বিচ্ছিন্নভাবে একসাথে হয়ে। স্বাভাবিকভাবে আমাদের নির্দেশনা এরকমই ছিল যে আমরা মানে টুপি খুলে বা মাদ্রাসার এই লেবাসটা পরিবর্তন করে আমরা অন্য লেবাসে অংশগ্রহণ করি, কারণ বা এই রাজাকার ট্যাগ দিয়ে বা আপনার জঙ্গি ট্যাগ দিয়ে আন্দোলনকে মানে দমাতে না পারে। তো যখন এরকম একটা পরিবেশ এমন হয়েছে, যখন আসলে এটারে আর করার সুযোগ নেই, তখন আমাদের ভিতরে চেতনা এরকমই হয়েছে যে আমরা এটাকে করব, একসাথে একটা জায়গায় জমায়েত করব। তখন হুজুর আমাদেরকে নির্দেশনা দিলেন এবং আমরা ছাত্র মজলিসের জরুরি বৈঠক করলাম। করার পর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ঢাকার ভিতরে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাতে আমরা সমন্বয় করব। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয়ের জন্য, আর দিদার ভাই আমাদের প্রশিক্ষণ সম্পাদক। তো আমরা 2 জন সমন্বয় এবং অন্য অন্য দায়িত্ব বন্টন হয়ে আমরা সারা ঢাকাতে যত মাদ্রাসায় সফর করছি। তো যাওয়ার পর আমি যখন ফরিদাবাদে গেছি, অর্থাৎ জুরাইনে ওখান থেকে ফরিদাবাদ যাওয়ার পরে ওখানে মানে তাদের সাথে, ছাত্রদের সাথে বসছি, কথা বলছি। তো ছাত্ররা ওই দিন মনে আছে, ওর আগের দিন আন্দোলনে যাওয়ার কারণে মাদ্রাসা বিশাল বের হওয়ার দেবে না, এরকম একটা পরিবেশ। তো তখন তাদের থেকে করে আলোচনা করে যখন ফেরার অন্য একটা জায়গায় সাইনবোর্ডের দিকে যাবো, অন্য মাদ্রাসায় আমাদের আন্দোলন এটা ছিল, সেটা হলো 5 আগস্ট, অর্থাৎ 3 তারিখে আমরা করতেছি যে 5 আগস্টে আমরা সংহতি সমাবেশ নামে বাইতুল মুকাররম উত্তর গেটে মাদ্রাসা শিক্ষার্থী এবং এই পোশাকে আমরা ব্যাপক একটা জমায়েত দেখাবো, যাতে করে পরবর্তীতে আমাদের উপরে না করতে পারে। তো এইভাবে আমি যখন গেছি জুরাইনে, যাওয়ার পরে ওখানে ফেরার পথে ওখানে আমাকে মানে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যেটা আমার খুবই ভয়ানক। মানে এত অল্প সময়ের ভিতরে ধুমধাম দিয়ে চারিপাশ দিয়ে আপনার মানে ছাত্রলীগ এসে আক্রমণ করছে যে কোনো দিকে মানে কোন দিকে ছুটবো এরকম কোনো তাল নেই। কোনো রকম গাব আছে, একটা হোটেলের ভিতরে যে ঢুকছি, তার ঢুকতে দেবে না, মানে মানে তখন ডাকছে ছাত্রলীগ, ছাত্র নাকি এভাবে মানে হোটেল খুলতে বলতেছে, অনেক ভয়ের ভিতরেই ছিলাম। তো ওখান থেকে এরপরে ভিন্ন পথ দিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হইলে বের হয়েছি। বের হওয়ার পরে ওখান থেকে রিক্সা নিয়ে আসতেছি, যত পথ অর্থাৎ পল্টন আসতে যত জায়গা অতিক্রম করছি সব জায়গায় আসলে একটা বাধার শিকার এবং ভালো একটা প্রশাসন এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবস্থান তাদের ভালো একটা ছিল। এরপর 4 তারিখ ওই দিন যখন এটা সার্বিক অবস্থা যখন সারা মাদ্রাসার থেকে সমন্বয় করার পরে সার্বিক অবস্থাগুলো নিয়ে যখন রাতের বেলা মামুনুল হক সাহেবের বাসাতে আমরা 4 জন কেন্দ্রীয় দায়িত্বশীল আমরা যাওয়ার পরে হুজুরের সাথে আলাপ আলোচনা হয় যে দেশের সার্বিক পরিস্থিতি এই, আমাদের দ্বারা মনে হয় না যে বাইতুল মুকাররম উত্তর গেটে এরকম একটা জমায়েত করা সম্ভব, কারণ বাইতুল মুকাররমের ওই পাশটাকে কেন্দ্র করে তো আপনার আওয়ামী লীগের অফিস, যার কারণে আমরা ওটাকে করার সিদ্ধান্ত নিই। তখন আমাদের সিদ্ধান্ত হয় আমরা শাহবাগে ছাত্ররা যেখানে জমায়েতের ডাক দিচ্ছে অর্থাৎ সেইখানে আমরা আশপাশেই কোনো একটা জায়গায় আমরা এখানে আমাদের একটা উপস্থিতি আমরা জানান দিব। তো এই 4 তারিখের দিন আমার ভালো করে মনে আছে, তখন আমাদের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন ভাই মামুন সাহেবকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনার কি মনে হয় এই আন্দোলনে কি শেখ হাসিনার পতন হবে কিনা। তখন হুজুর একদম কনফিডেন্সের সাথে এই কথা বলেছিলেন যে শেখ হাসিনার পতন হবে একদম নিশ্চিত, বাদ বাকি যেটা হবে সেটা হলো যাওয়া মানে যেদিন যাবে সে এখান থেকে পালাবে সেদিন বিশাল এক কারফিউ দেবে, অর্থাৎ কড়া কারফিউ, যে কোনো মানে মানুষকে আর বের হতে দেবে না, মানে ঢুকতে দেবে না ঢাকাতে, এই কথাটা বলছে। তো এই কথাটা আমার কানে খুব বাজছিল 5 তারিখের দিন যখন আমি ঢাকাতে মানে ঢুকি, অর্থাৎ 5 তারিখের দিন জানেন যে মার্চ টু ঢাকার একটা ডাক দেওয়া হয়েছে। তো তখন আমি এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি এবং অন্য একজন কেন্দ্রীয় দায়িত্বশীল
তো 3 জন আমরা অনেক, জানেন তো ওই দিন কারফিউ দিছে, কি কড়া কারফিউ, কোনোভাবেই ঢোকার লাইন নেই, আমরা মোহাম্মদপুর থেকে কোনো পাশ থেকে ঢোকার জন্য লাইন নেই। তখন আমরা ভিতর দিয়ে আটি বাজার হয়ে বিভিন্ন মানে নদী পথ পাড়ায় ইত্যাদি করে, তারপর অনেক জায়গায় বাধার শিকার, পুলিশ যাইতে দেবে না। একটা ছোটো একটা গলি, এই যে যাত্রাবাড়ির এখানে যেমনভাবে আপনাদের ছোটো একটা ব্রিজ, এরকম ব্রিজেও পুলিশ একজন করে দাঁড়ানো, যাইতে দিবে না, এরকম একটা কড়া কারফিউ। আর তখন আমি বারবার আব্দুল আজিজ ভাইকে এই কথা বলছি, ভাই আজকে মনে হয় শেখ হাসিনা করবে, কারণ হুজুরে যে বলছিল। তো এইভাবে আমার ভিতরে করতে করতে একটা পর্যায়ে শাহবাগে যখন মানে অনেক গলিপথ পাড়ায় যখন শাহবাগে ঢুকছি, ঢুকে দেখি যে ওখানে লাখ লাখ জনতা, ছাত্র জনতা মিছিল হচ্ছে, করতেছে। যাই হোক, এখানে আসার পরে একটা অনেক তৃপ্তি পাইছে। আসলে কোনো জায়গায় তো তখন ওই দিন তেমন একটা জমায়েতের সুযোগ হয়নি। তো শাহবাগে ওই দিন এইভাবে করতে করতে আন্দোলন 5 তারিখের দিন দেখা যাচ্ছে শেখ হাসিনার পতন হয়ে যায়। তো ওই দিন আমাদের যে 5 তারিখের দিন যে একটা কর্মসূচি ছিল যে বায়তুল মোকাররম করবো, তো ওই দিন ওটা করার আগেই দেখা যাচ্ছে শেখ হাসিনা আসলে মানে চলে যায়। তো এই হলো মোটামুটি শুরু থেকে, অর্থাৎ আন্দোলনের প্রতিদিনের মোটামুটি সব দিনেরটা আসেনি হয়তো, যতটুকু মনে আছে আমি এখানে বললাম। এভাবে আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল এবং আমাদের ছিল। আপনি তো যে কোনো সময় মারা যেতে পারতেন বা যে কোনো কিছু হয়ে যেতে পারতো, তা আপনার পরিবারের প্রতিক্রিয়া কে ছিল এই সময়টাতে? এটা আর একটা ইতিহাস বা গল্প। আসলে পরিবার থেকে তো নিয়মিত ফোন দিচ্ছে বাসার থেকে যে কি অবস্থা, স্বাভাবিকভাবে জানে যে আমি আন্দোলন সংগ্রামে সবসময় থাকা অভ্যাস। তো ফোন দিয়ে বারবার খোঁজ খবর নিচ্ছে যে কি অবস্থা, কোথায় আছো। যখনই ফোন দেয় তখনই বলি মাদ্রাসায় আছি। তো এইভাবে ছাড়া কোনো উপায় ছিল না। তো সবসময় বলতাম যে মাদ্রাসাতে আছি, কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে স্বাভাবিকভাবেই আছি। কিন্তু আমি যে প্রত্যেকদিন বাইরে যাচ্ছি, আন্দোলন করতেছি, এটা পরিবারের মানে একদম মানে অজ্ঞাতই ছিল। সর্বশেষ যখন শেখ হাসিনার পতন হয়েছে, তখন আমি তাদের সামনে এটা মানে প্রকাশ করছি যে অমুক দিনে এই জায়গায় ছিলাম, তখন তোমরা যখন ফোন করছিলা তখন তো আমি এই জায়গায় আন্দোলনের অংশগ্রহণে আসছিলাম, এভাবে আর কি। তখন তাদের প্রতিক্রিয়া কে ছিল? তখন তো আসলে সবাই এটাকে নিয়ে তারা আসলে গর্ববোধ করছে পরবর্তীতে যে না, আমাদের সন্তানরা তারা আন্দোলনে ছিল। এটা যে শুক্রিয়া, খুবই মর্মান্তিক কাহিনীগুলো ছিল আমরা শুনলাম। তো এত ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে আন্দোলনটা হলো, বিপ্লবটা সফল হলো, এই সফলতার যে ফল সেটা কতটা মানুষ পেয়েছে বলে মনে করেন, বা আশা প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? যে শুক্রিয়া, যে দেখেন আমরা যে জায়গা থেকে আন্দোলন করছিলাম, আমাদের অনেক ক্ষোভ ছিল। একটা হলো আমাদের চাওয়া ছিল যে ইসলামপন্থীরা বা সমগ্র মানে জাতি, অর্থাৎ মানুষ, বাংলাদেশপন্থী বা বাংলাদেশের সমস্ত মানুষই, তারা হলো আপনার স্বাধীনতা, যেটা অর্থাৎ মানুষের যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা উপভোগ করবে। বাক স্বাধীনতা, আপনার অন্যান্য যত রকম স্বাধীনতা আছে রাষ্ট্রের পক্ষ থেকে বা ইসের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই স্বাধীনতা তারা ভোগ করবে মানুষ। কিন্তু এই স্বাধীনতাটা আমাদের মানে আসলে ছিল না। তো একটা পর্যায়ে তো মানুষ আন্দোলন করে শেখ হাসিনার পতন হয়। হওয়ার পরে মানুষের যে প্রত্যাশাগুলো ছিল, সব থেকে বড় প্রত্যাশার জায়গাটা ছিল সেটা হলো আপনার যে এই সরকার হলো আপনার যে ম্যান্ডেটের উপরে, তার মানে যে কথার উপরে তাকে ক্ষমতায় আনা হয়েছে, সেটা হলো যে গণহত্যার, বিশেষ করে জুলাই গণহত্যার বিচার, শাপলা গণহত্যা, 21 সালের গণহত্যা, পিলখানার গণহত্যা সহ যত গণহত্যা এবং ম্যাসাকার এই সরকার কর্তৃক হয়েছে, সমস্ত গণহত্যা সাথে যারাই জড়িত আছে, সেই মানে স্বৈরাচার শেখ হাসিনার থেকে শুরু করে তার দোসর, পুলিশ, এরপর অন্যান্য বাহিনী, সমস্ত তাদের জন্য একটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচারটা যেন এই সরকারের হাত ধরেই হয়। কিন্তু আমরা এইটার যে একটা ন্যূনতম যে আমাদের একটা চাওয়া, যে মানে একটা তাদের থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আমরা ন্যূনতমটুকু আমরা দেখতে পাই না যে বাস্তবায়িত হচ্ছে বা দৃশ্যমান। এটা একটা অনেক ক্ষোভের জায়গা, বা একটা খুবই খারাপ লাগার বিষয়। এরপর অন্য যে অধিকারগুলো প্রতিষ্ঠা করার কথা ছিল এই সরকারের দ্বারা, আসলে সেটা হচ্ছে না। অর্থাৎ সরকারকে বা একটা সুষ্ঠু নির্বাচন, যেটা এই দেশের মানুষের চাওয়া, এই নির্বাচনটাও এই সরকার কর্তৃক বা হওয়ার জন্য যতটুকু প্রক্রিয়া হওয়ার, সেটাও আমরা আশানুরূপ পাচ্ছি না। তো যার কারণে জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে আস্তে আস্তে। এরপরে হলো সরকার তার মানে ইয়েটা হারাচ্ছে, যে প্রথমত যে আমরা যেভাবে তাদেরকে সহযোগিতা দিয়ে সমস্ত রকম এভাবে যে তাদেরকে দায়িত্ব দিয়েছি, এরপর থেকে তারা এটা প্রত্যাশা আমাদের যেটা, সেটা পূরণ হচ্ছে না আসলে। না হয়ে বরং এই সরকার যেটা কাজ করার দরকার, সেই কাজের বাইরে যে এমন এমন বিষয় যেটা আসলে করার কথাই না, বা যেটা শেখ হাসিনাও সাহস পায়নি, এই সমস্ত বিষয়গুলো তারা বাস্তবায়ন করতেছে কোনো রাজনৈতিক দল বা কোনো মত বা কোনো মানুষের কোনো মানে অনুমতি বা আপনার পরামর্শ ছাড়াই। কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে। কিন্তু এরপরে যখন আমরা এটার মানে খারাপ দিকগুলো তুলে ধরতেছি, ব্যাপক আন্দোলন হচ্ছে, এটার প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপই নেই। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এর ভিতরে নারী কমিশন হয়েছে একটা বিতর্কিত, তারপরে মানবাধিকার কমিশন, এটাও তো দেখছেন চলে আসছে, যেটা আসলে কোনো একটা পর্যায়ে চলে না। তো এটা হলো এই সরকার অনেক মানে ব্যর্থ বলা যায়, একদম অথর্ব পর্যায়ে চলে গেছে। আসলে একটা
অনেক মানে আমরা তো একটা পর্যায়ে ছিলাম, আন্দোলন করতেছি, এটার খারাপ দিকটা তো স্বাভাবিকভাবে সবাই জানে। আমরা সারা বিশ্ব, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষই জানে যে জাতিসংঘ একটা এমন একটা সংগঠন, সারা বিশ্বের সবথেকে অথর্ব এবং অকার্যকর একটা মানে সংগঠন এই জাতিসংঘ। এই জাতিসংঘর দ্বারা পৃথিবীতে কোনো সফলতা পাইছে এরকম কোনো নজির নেই। আপনি দেখেন যে গাজায় গণহত্যা চলতেছে, ফিলিস্তিনে কী পরিমাণ গণহত্যা হচ্ছে ওখানে। আপনি মানুষের মানে মানবতার সর্বশেষ পর্যায়ে ওখানে। আমরা তো এখানে খেয়ে বেঁচে আছি বা একটা আন্দোলনে ছিলাম, কিন্তু তাদের অবস্থাটা কি? সেখানে ঘর বাড়ি থেকে শুরু করে খাদ্য, বাসস্থান, কোনো একটা মানে এ নেই। মানবাধিকার কমিশন সেখানে কি করে? উচিত ছিল সারা দেশের মানবাধিকার, পৃথিবীতে তাদের মানবাধিকার যতগুলো কমিশনের বা যতগুলো জায়গায় আপনার শাখা আছে, সমস্ত শাখা মিলে অন্তত এই গাজার পাশে এসে বিবৃতি দেওয়া, গাজার পাশে এসে তাদেরকে শুধু বিবৃতি না, তাদেরকে যথেষ্ট ভূমিকা পালন করার কথা ছিল। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে কোনো ভূমিকা আছে এখানে? না বিবৃতি আছে, কিছুই নেই। এরপরেও এই জাতিসংঘের মানবাধিকার আমাদের বাংলাদেশে দরকার। কেন দরকার? কারণ আমাদের বাংলাদেশে ইসলাম পন্থার উত্থানটাকেই তারা মূলত দমাইতে চায়। আচ্ছা, আমরা দেখছি যে অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে, আবার মানবাধিকার কার্যালয় বা তাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আবার তারা অংশগ্রহণ করছে। এ নিয়ে কি বলবেন? এটা খুবই দুঃখের একটা বিষয় যে আসলে আমরা দেখছি যে বিশেষ করে ইসলামী দলটা এখানে অংশগ্রহণ করছে। এটা আমাদের জন্য বেশি হতাশার যে আমরা তো কমপক্ষে ইসলামপন্থী কোনো দল থেকে যারা ইসলাম কায়েম করতে চায়, আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করতে চায়, তাদের পক্ষ থেকে কমপক্ষে এই মানবাধিকার কমিশনের বিষয়ে যখন একটা পক্ষ বিপক্ষ হয়েছে তখন এই তাদের মানে সপক্ষে যাওয়ার কোনো আমরা ওয়ে দেখি না। তারপরেও গেছে, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং তারা শুরুর থেকে এই বিষয়ে কোনো মানে রাজনৈতিক ময়দানেও তাদের বিবৃতি নেয় তেমন একটা, সামান্য থাকলেও কোনো রকম দায়সারা ভাব, এটা একটা দুঃখজনক। এবং বিএনপি আমরা জানি কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব উনি যে হেফাজতের একটা ইসে বলছিল যে আমরা একটা উদ্বিগ্ন, কিন্তু আমরা দেখতেছি বাস্তবতা ভিন্ন, যে তারা উদ্বিগ্ন আসলে নয়। তারা একটা ফ্যাসিলিটি রক্ষার জন্য তারা বলতেছে আমরা উদ্বিগ্ন, কিন্তু আসলে উদ্বিগ্ন যদি থাকতো তাহলে গতকালকে তারা মানে সেখানে অংশগ্রহণ করতো না। এরপর আমরা একটা মানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে এসে আমরা দেখছি যে এনসিপি গঠন হয়েছে। এনসিপি গঠন হওয়ার পরে তরুণদের ভিতরে একটা ভালো আশার জায়গা নিয়ে উঠছে, আশার জায়গা করে নিছে তারা। কিন্তু এই যে একটা সুন্দর একটা দল বা যে একটা গড়ে উঠতেছে, তারা তাদের পক্ষ থেকেও এখানে অংশগ্রহণটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই যে তারা বিবৃতি দিক বা তারা এখান থেকে তাদের বিষয়গুলো স্পষ্ট করুক, অর্থাৎ তারা স্পষ্ট করবে যে তারা মানবাধিকার কমিশনের পক্ষে কি বিপক্ষে। তখন ইসলামপন্থী জনতা, সারা দেশের ইমানদার মানুষ, তারা এটাকে দুই ভাগ মনে করে নেবে, অর্থাৎ একদল ইমানদারের আর এক দল হলো তারা তাগুত কুফুরের পক্ষ নিয়ে তারা এই কাজ করতেছে, এটা আমরা ধরে নেব। জি, আপনি বলছিলেন যে আমাদের আশা প্রত্যাশা পূরণ হচ্ছে না। সেই জায়গায় আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে পূর্বে যেভাবে জঙ্গি নাটক সাজানো হতো বিভিন্ন আলেম ওলামাদের নামে, বিভিন্ন জনের নামে, বর্তমানে আবারও সেরকম করা হচ্ছে বলে অনেকে বলছেন। এ ব্যাপারে কি বলবেন? আসলে দেখেন, এই জঙ্গি নাটকটা একটা আপনার যে কোনো সরকার আসুক, অর্থাৎ আপনি শেখ হাসিনা থাকুক, এই ইউনূস সরকার থাকুক, সামনে বিএনপি আসুক, যে কোনো সরকার আসুক না কেন, বিশেষ করে ইসলামপন্থীরা যদি না আসে ভালো একটা অবস্থানে, তাহলে এদের কাজ হলো, অর্থাৎ তাদের ক্ষমতা টিকানোর বা ইসের একটা মাধ্যম বলে তারা গ্রহণ করে এই জঙ্গি নাটক। এই জঙ্গি নাটক করে তারা কি করে, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, এই জঙ্গি নাটকের মাধ্যমে একদিক থেকে তারা এই জঙ্গিতে কাদের তকমা লাগায়, সাধারণ কোনো মানুষকে খুব কম। আপনি দেখবেন এমন এমন আলেমদেরকে এই জঙ্গি নাটকের সামনের সারিতে নিয়ে আসে যারা সর্বজন বিদিত এবং যারা মানে সবার কাছে একটা প্রিয় পাত্র, তাদেরকে আপনার জঙ্গি নাটকের একটা বানায়, মুখপাত্র বানায়, বা তাদেরকে জঙ্গি নাটকের একটা প্রধান আসামি বানায়। তো এইটা হলো একটা কারসাজিক। এমন দুইটা দিক বলবো। একটা হলো আপনার মনে করেন যে এটার দ্বারা তাদের উদ্দেশ্য কি, এটার দ্বারা তার উদ্দেশ্য এই যে মানে সর্বজন বিদিত এবং প্রখ্যাত আলেম, তার ব্যাপারে যখন আমরা জঙ্গির একটা খেলা খেলবো, তখন দেখা যাচ্ছে আপনার সাধারণ মানুষের ভিতরেও বা এলিট শ্রেণীর ভিতরে কমপক্ষে তার প্রতি একটা ক্ষোভ তৈরি হবে। অর্থাৎ আলেমদের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের যে জায়গাটা আছে, সেই জায়গাটায় তারা কিন্তু আলেমদের প্রতি অনাস্থা তৈরি করার জন্য একটা কাজ করে এই জঙ্গি নাটকের মাধ্যমে। আপনি বলেন যে এই যে রেজাউল করিম আবরার সাহেব, মানে হুজুর, আপনার দেখেন হুজুরের বিষয়টা দেখেন, সারা দেশের একটা পপুলার একজন ব্যক্তি, কিন্তু যখন তার বিষয়ে আপনার জঙ্গি নাটক হবে, তখন স্বাভাবিকভাবে এক শ্রেণীর মানুষ তাদের ভিতরে তৈরি হবে, হয়তো তিনি এই সাথে জড়িত, তো তখন হবে তার আস্থা তৈরি হবে, তখন তার ডাকে, অর্থাৎ ইসলামপন্থীদের ডাকে যেন ব্যাপক গণজমায়েত যাদের ডাকে হবে, তাদের উত্থানটাকে যেন থামানো যায়, এটার একটা প্রক্রিয়া হিসাবে গ্রহণ করে। এরপরে হলো আর একটা হলো কাজ করে, সেটা হলো আপনার যে পশ্চিমা শক্তির একটা মদত বা তাদের থেকে যে একটা তাদের ছায়া গ্রহণ করা একটা কালচার আমাদের আছে। অর্থাৎ আমাদের শেখ হাসিনা ছিল হলো আপনার ভারতের ছায়ায় থেকে রাষ্ট্র পরিচালনা, আর আমাদের বর্তমান ইউনূস সরকার বা অন্যরা দেখা যাচ্ছে আমেরিকা বা আপনার পশ্চিমাদের দ্বারা মদতপুষ্ট হয়ে বা তাদের হালুয়া রুটি খেয়ে বা
মানে তাদের করুণায় কেমন যেন হচ্ছে ক্ষমতায় থাকতে চায়, তাদের করুণা ধরে। এইখানেও তারা ওই জঙ্গি নাটকটাই সাজায়, যখন তাদের কাছে দেখায় স্বাভাবিকভাবে সাম্রাজ্যবাদ বা আপনার পশ্চিমা বিশ্ব তো ইসলামপন্থীদের উত্থানকে কোথাও যদি জানে তাদের উত্থান, তাহলে সহ্য করতে পারে না। তো এই স্বাভাবিকভাবেই তারা এটাই করে, যে তাদের একটা ভালোবাসা নেওয়া, অপরপক্ষে জনমনে বা সর্বসাধারণের ভিতরে এই উলামায়ে কেরামের প্রতি অনাস্থার একটা ম্যান্ডেট আমাদের কাছে মনে হয়। আচ্ছা, সরকারকে তো আপনারাই ক্ষমতায় বসিয়েছিলেন, জুলাই যারা অভ্যুত্থান ঘটিয়েছিল, এই সরকারের প্রতি রাষ্ট্র কি বলতে চান, তাদেরকে কিভাবে দেখতে চান, বা সংক্ষেপে যেতে বলতেন একেবারে। আমরা যেটা বলতে চাই সেটা হলো, সরকার জনকল্যাণে, জনমানুষের কল্যাণে কাজ করুক। যে সমস্ত ভিনদেশি প্রকল্প হাতে নিছে সে থেকে ফিরে আসুক, ফিরে এসে সুষ্ঠুভাবে এবং দ্রুত সময়ের ভিতরে সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা করে এই সরকার যেন তার ক্ষমতা হস্তান্তর করে, এটাই আমাদের সবথেকে বড় প্রত্যাশা বর্তমান। আমরা চাচ্ছিলাম যে আরও কিছুদিন থেকে আরও সুন্দর সংস্কার করুক, আমরা সংস্কারের পক্ষেও, কিন্তু যে প্রক্রিয়ায় সংস্কার চলতেছে আমাদের মনে হয় না যে এই সংস্কার দ্বারা আসলে কিছুই হবে। তো আমরা চাই দ্রুত সময়ের ভিতরে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেন বাস্তবায়ন করে এবং গণহত্যার বিচার দ্রুত কার্যকর করে এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সরকার যেন ক্ষমতা হস্তান্তর করে। জি, শুক্রিয়া। তো শেষ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা ছাত্রদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান। জি। সর্বপ্রথম আমার কথা থাকবে ছাত্র জনতার প্রতি, যে দেখেন ছাত্র জনতা আপনারা হলেন এই আন্দোলন, বা শুধু এই আন্দোলন না, পৃথিবীতে যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা সর্বাধিক এবং সবথেকে বেশি বলা চলে। এই ছাত্র, আপনারা আজকে ছাত্র, আপনারা আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন, আপনারা জাতির নেতৃত্ব দিবেন। আপনারা এটাকে মাথায় রেখেই এখন থেকেই, এই আপনাদের তরুণ বয়স থেকেই রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে আপনাদের পড়াশোনা ব্যাপক করতে হবে এবং সচেতনতার সাথে যে কোনো ফ্যাসিবাদ, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদেরকে সাহসী ভূমিকা রাখতে হবে। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের মাধ্যমে অভ্যুত্থানটা হয়েছে, এই ছাত্ররাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তো যদি সমগ্র ছাত্র জনতা যদি এক থাকে এবং তাদের উদ্দেশ্য যদি সৎ থাকে এবং তারা যদি দুর্বারভাবে এগিয়ে যায়, তাহলে যে কোনো সফলতা আপনাদের পদচুম্বন করবে। আজকের অনুষ্ঠান যারা দেখছিলেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও অভিনন্দন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, 10 দিকের ক্যামেরায় আমাদের সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মাজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাগফুর এজাজ। দর্শক, আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল পেজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।